আজকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা অঘটন ঘটেছে। অঘটনটা এই ধরনের, মঞ্চ ৭১ নামে একটা সংগঠন, যে সংগঠনটা আরও প্রায় দিন ২০ আগে আত্মপ্রকাশ করেছে কতিপয় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে, বেশ কয়েকজন বেশ সুনাম খ্যাত মুক্তিযোদ্ধা, ওনারা মিলে একটা সংগঠন করেছেন, নাম হলো মঞ্চ ৭১। সেই সংগঠনের ব্যানারে আজকে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই গোল টেবিল বৈঠকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আলোচনার বিষয় ছিল আমাদের সংবিধান। সংবিধান কেমন হবে, সংবিধানটা নিয়ে কি হচ্ছে এবং আমাদের সংবিধানের প্রকৃত দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত, এইগুলো নিয়ে আলোচনা। সেই আলোচনার প্রধান অতিথি হিসেবে নাম লেখা ছিল ডক্টর কামাল হোসেনের, এবং জেডাই খান পান্না আইনজীবী, উনি ছিলেন এই অনুষ্ঠানে সভাপতি পদত্ব করার কথা ছিল। ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সেখানে গিয়েছিলেন, বেশ কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও গিয়েছিলেন, যারা নাকি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এমন কিছু লোক সেখানে ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানটা এক পর্যায়ে ভণ্ডুল হয়ে যায়। কিছু লোক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা সেই মিটিং, ওখানে তারা উল্টাপাল্টা স্লোগান দিতে থাকে। ও ওখানে আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন মিস্টার লতিফ সিদ্দিকী। উনিও খুবই বড় একজন মুক্তিযুদ্ধের সংগঠক, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে। আরেকটা পরিচয় হলো উনি একসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন এবং একসময় উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন। কিন্তু ২০১৮ সময়ে ওনার সঙ্গে, তারও আগে ওনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে যায়। অবনতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয়। উনি এমপি ছিলেন, ওনার মন্ত্রী ছিলেন, ৪ শাখা সত্ত্ব মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে জেলেও ঢুকানো হয়। তারপরে উনি আওয়ামী লীগ থেকে সরে যান। তারপরে ওনার এলাকায় উপনির্বাচন হয়, সেখানে বিকল্প একজন লোককে আওয়ামী লীগের প্রার্থী করে তাকে জিতিয়ে আনা হয়, ওনাকে হারিয়ে দেওয়া হয়। উনি যখন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, উনি এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মোটেই জড়িত ছিলেন না। এক পর্যায়ে উনি রাজনীতি থেকে ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন টাঙ্গাইলে। এর লতিফ সিদ্দিকী সাহেব, উনিও এই মিটিংয়ে ছিলেন, যেহেতু মুক্তিযোদ্ধাদের মিটিং উনি ছিলেন। সেখানে কিছু লোক যে স্লোগান দিয়ে এটা আওয়ামী লীগের দোসরদের মিটিং হচ্ছে, স্বৈরাচারের দোসরদের মিটিং হচ্ছে, এবং আমি যে ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওগুলো হয়তো দেখা যায় না। একটা ভিডিও দেখলাম, লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে একজন লোক স্লোগান দিচ্ছে, লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে বলছে, ওনাকে উঠতে দেওয়া হচ্ছে না, বসেন আপনি, যেতে পারবেন না, এগুলো। হাফিজুর রহমান কার্জনকে দেখলাম, উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক, উনি দেখলাম চিৎকার করে বলছেন, আপনারা আপনার গায়ে হাত তুলছেন কেন? তার মানে কেউ ওনার গায়ে হাত তুলেছিল। যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটলে এগুলি টোটালি আমার বিবেচনায় একটা মব ছাড়া, আমি যতটুকু ভিডিও দেখেছি, এটাকে মব ছাড়া মাথায় আর কিছু মনে হয়নি। সাংবাদিক মঞ্জুর আলম পান্না, তিনি ওখানে ছিলেন, ওনাকেও ধরে মোটামুটি হেনস্থা করা হয়েছে। তো এই যখন অবস্থা, তারপর তাদেরকে এক পর্যায়ে পুলিশ এসেছে। পুলিশ এসে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে নয়, এই লোকগুলিকে গ্রেফতার করে, আটক করে থানায় নিয়ে গেছে, রমনা থানায় প্রথমে, তারপর সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ খবর আমি এখন বলতে পারবো না তাদের নিয়ে কি করা হয়েছে, তাদের প্রতি কোনো মামলা দেওয়া হবে কিনা, অথবা কোনো মামলায় আটক দেখানো হবে, কি হবে আমি এখনো জানি না। আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত কোনো সর্বশেষ খবর আমার কাছে আসেনি। কিন্তু এই প্রত্যেকটা লোক, এদের অপরাধটা কি বলা হচ্ছে, যারা মব করে তারা পরে দেখলাম সাংবাদিক, তারা বলছে, আমরা জানতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে এই ব্যানারে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে। কিন্তু এখানে আওয়ামী লীগের কে ছিল আমি এখনো বুঝতে পারলাম না। আমি হাফিজুর রহমান কার্জনকে চিনি ব্যক্তিগতভাবে। এই ভদ্রলোক আওয়ামী লীগের পুরো সময়টাতে উনি কেবল কথা বলার জন্য, বিভিন্ন টক শোতে কথা বলার জন্য ওনাকে ডিপার্টমেন্টে বড় রকম বেকায়দা পড়তে হয়েছিল। এই সত্য মিথ্যা জানার জন্য আপনি উপদেষ্টা আসিফ নজরুলকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ উনি ওনারই সহকর্মী। মঞ্জুর আলম পান্না, উনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার জন্য ওনাকে ইটিভি থেকে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই মঞ্জুর আলম পান্না এখন তাকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং তাকে এগুলি করা হচ্ছে। এই যে ঘটনাগুলি ঘটলো,
তাহলে পুলিশ এদেরকে ধরে নিয়ে গেল, এবং যারা নাকি এই মবগুলি ঘটিয়েছে তারা বলতেছে, তারা দাবি করতেছে প্রেসের সামনে, মিডিয়ার সামনে, যে এখানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হচ্ছে, আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল। ষড়যন্ত্রটা কোথায়, ওনারা কিভাবে প্রমাণ পেলেন, এটা এখন আমি বুঝতে পারলাম না। আমরা কিন্তু এরকম দেখেছি, আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে এরকম দৃশ্য দেখেছি। জামাতে 4-5 জন লোক হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং ধরে এনে বলা হতো তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে, তারা রাষ্ট্রদ্রোহিতামূলক আচরণ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এগুলি বলে তাদেরকে ধরে গ্রেপ্তার করা হতো। তো যদি সেইটাই আপনারা রিপিট করেন এখন, তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় থাকলো? এরা আবার নিজেদেরকে বলছে এরা নাকি জুলাই যোদ্ধা, কোনো সংগঠন আমি জানি না। আমার এক সাবেক কলিগ সাংবাদিক, উনি এখন লন্ডন থাকেন, উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে বলেছেন যে মঞ্চ 71 নামে একটা ভুইফোর সংগঠন। যদি মঞ্চ 71 ভুইফোর সংগঠন হয়ে থাকে, তাহলে যারা জুলাই যুদ্ধে ছিলেন যে তাদের অ্যাটাক করলো, তারা কি ভুইফোর সংগঠন নয়? এই সংগঠনের অস্তিত্ব কোত্থেকে আসলো? এখন জুলাই নামে অনেক সংগঠন বাজারে পাওয়া যায়, অনেক দোকান দেখবেন আপনি, কিছু হলে জুলাই চেতনা, কিছু হলে জুলাই যুদ্ধ, যেমন আমরা আগে দেখতাম মুক্তিযুদ্ধের চেতনা, অমুক তমুক, একই জিনিস আমরা রিপিট দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি ওনারা তেমন কিছু করে থাকেন তাহলে আপনি পুলিশের কাছে যান, তাদেরকে পুলিশে ধরবে। কিন্তু আপনারা ভেতরে যে হইচইগুলি করলেন, টেবিল ভাঙচুর করলেন, সব তো ভিডিও দেখলাম, তাহলে এটাকে আমি কি বলবো? দেখুন, এর ধরনের একটা ঘটনা ঘটলো। আমি আজকে খুব সকৌতুকে কয়েকটা পত্রিকার দিকে তাকালাম। আমার পত্রিকাগুলি শিরোনাম দেখেন, আমরা মিডিয়াকে নিয়ে কতটুকু আশাবাদী হতে পারি এই শিরোনামগুলি দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথম আলো শিরোনাম করেছি, লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশের সোপর্দ। সমকাল শিরোনাম করেছে, লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের সোপর্দ। একই লাইন, একই কথা। ইত্তেফাক রিপোর্ট করেছে, তার শিরোনাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক। আমার দেশের শিরোনামটা কি? তারা প্রথমে ছোট করে লিখেছে, মঞ্চ 71 নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা, লতিফ সিদ্দিকী, মফিজুল সহ অন্তত 10 নেতাকর্মী আটক। লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগের কেউ না রে ভাই, আপনি কি করে লিখলেন? আর মঞ্চ 71 নামে যে আওয়ামী লীগের একত্রিত হওয়ার চেষ্টা, এটা আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনি প্রমাণ করতে পেরেছেন? মুখে যা আসলে বলে দিলেন, এর নাম সাংবাদিকতা? শুনুন, যুগান্তর কি লিখেছে। যুগান্তর লিখেছে মঞ্চ 71, আবার ওটা লিখেছে ইনভার্টেড কমা মধ্যে। ইনভার্টেড কমা মধ্যে রাখা দরকার কি? মঞ্চ 71 তো ওটা ঘোষিত সংগঠন। মঞ্চ 71-এর ব্যানারে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি, এটা কে লিখতেছে? যুগান্তর। ওনারা কি করে প্রমাণ করবেন এটা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি? আমি বুঝি না, মানে সম্পাদকীয় দায়িত্ব কারা পালন করেন? এটা সম্পাদকীয়, এটা মানে সংবাদপত্রের কোন এথিক্সে পড়ে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এটা আপনি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, একটা জায়গায় পারবেন, সে প্রসঙ্গে একটু পরে আমি বলছি। কালের কণ্ঠ লিখেছে, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক। এটা খুব ফ্ল্যাট একটা হেডলাইন করছে, মোটামুটি আমি এটাকে ভালোই বলবো। কিন্তু এখানে একটা কথা, সেই কথাটা হলো কি, মূল ঘটনা তো লতিফ সিদ্দিকী আটক নয়, ওখানে একটা মব হলো, একটা গোল টেবিল বৈঠক করে আপনি ধ্বংস করে দিলেন, ওটা নিয়ে কোনো আলোচনা নেই, ওটা কোনো শিরোনাম নেই, ওটা মূল নিউজ না। আজকের পত্রিকা শিরোনাম করেছে, লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর সহ ডিআরইউর অনুষ্ঠান থেকে আটক 11 জন ডিবি হেফাজতে। মানে যাদের আটক করা হয়েছে ওদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো হয়েছে, দেখুন আমি আজকের পত্রিকা থেকে একটু মানে নিউজের প্রথম কয়েকটা লাইন পড়তে চাই। শুনুন কি লিখেছে তারা। রাজধানীতে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ সংবিধান বিষয়ে একটি আলোচনা সভা পণ্ড করা হয়েছে। ওনারা কিন্তু পণ্ড বিষয়টি আগে এনেছেন। তারপর লিখেছেন, ওই আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে হেনস্থা করা হয়েছে। পরে পুলিশ এসে তাদের 2 জন সহ 11 জনকে নিরাপত্তার খাতিরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। দেখুন এটুকু ঠিক আছে, ওনাদের নিউজটা আমার কাছে ভালোই লেগেছে যে তারা আসলে খুব মানে অবজেক্টিভ জার্নালিজমটা করেছে। তো এখন অন্যরা কি করলো? অন্যদের ভাবখানা মনে হলো যে ওইটা যে একটা মিটিং যে পণ্ড করা হলো, একটা গোল টেবিল বৈঠককে যে পণ্ড করা হলো, এটা ইম্পর্টেন্ট না। ওখানে যে মব তৈরি করা হলো এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা কি? লতিফ সিদ্দিকী গ্রেফতার করা হয়েছে, মানে পাঠকের দৃষ্টিটাকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে
প্রকারান্তরে এরাও কিন্তু এই ধরনের মবকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে। আমরা এতদিন বলে এসেছি যে সরকার প্রশ্রয় দিচ্ছে, সরকারের প্রেস সেক্রেটারি তো বলেই বসেছেন, একটা স্বীকৃতি দিয়েছেন, এরা মব না, এটা হলো প্রেশার গ্রুপ। এখানে প্রেশারটা কিভাবে গ্রুপ পালন করলো আমরা বুঝান তো ভাই, জনাব শফিকুল আলম ভাই, একটু বুঝান আপনারা করছেনটা কি? আগামীকাল যে কোনো জায়গায় তারা যাবে। আমি তো মনে করি যে যদি মব যারা সৃষ্টি করলো তারা এটা করতে পারে গণতন্ত্রের কোন ধারায় করতে পারে? গণতন্ত্র বাদ দেন, আইনের কোন ধারায়? একটা রিপোর্টার ইউনিটির মতো একটা জায়গায় একটা মিলনায়তন ভাড়া নিয়ে তারা একটা অনুষ্ঠান করছে, তার মধ্যে ঢুকে তাদেরকে আপনি মারপিট করে তাদেরকে মিটিং পণ্ড করে দেওয়া, ভিতরে যে উল্টাপাল্টা স্লোগান দেওয়া, অশ্লীল স্লোগান দেওয়া, দুই গালে তালে তালে জুতা মারা স্লোগান দেওয়া, এটা আইনের কোন ধারায় বৈধ? এই কথাটা আমাকে বোঝান আপনারা। যদি তারা আওয়ামী লীগের পক্ষ, আওয়ামী লীগ পুনর্জীবনের চেষ্টা করে থাকে, যদি সে ধরনের বক্তব্য দিয়ে থাকে, এটা আপনার রেকর্ড করে পুলিশকে দেন, সরকার ব্যবস্থা নেবে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ তো নাই, কারণ এটা সরকার নিষেধ করেছে, সরকার এটা নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের নির্বাহী আদেশে করেছে। সেই নির্বাহী আদেশটা আমরা পছন্দ নাও হতে পারে, যেমন আমারই পছন্দ হয় নাই, কিন্তু আমি যেটাকে অমান্য করতে পারবো না, এটাই তো ঘটনা। তো সেরকম কেউ কিছু করলো আপনি বলেন, ওখানে কি আওয়ামী লীগের লোকজন কয়জন ছিল বলেন আপনারা? লতিফ সিদ্দিকী কি আওয়ামী লীগের লোক? নয় তো। আর কি আওয়ামী লীগের লোক বলুন তো? এই যে বিষয়গুলো হচ্ছে, পাবনা কি আওয়ামী লীগের লোক? হাফিজুর রহমান কার্জন কি আওয়ামী লীগ করেন? আমি দেখলাম একজন প্রখ্যাত সাংবাদিক মাহবুব কামাল, উনি লিখেছেন যে আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগের সঙ্গে কোনোদিন সম্পর্ক ছিল না, তারপরেও বোধহয় উনি ওখানে গিয়েছিলেন, আমাকে 3 ঘন্টা আটক থাকতে হলো। এটা কি প্রমাণ করে? আমরা কোন রাজত্বে আছি? এর নাম কি শাসন? আমি একটা লিখেছিলাম, আমি আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা নিয়ে। তো আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে এরকম দুর্বল এবং মেরুদণ্ডহীন সরকার আমি এর আগে দেখিনি, যাদের কোনো অ্যাকশন নেওয়া হয় না। সেখানে মানে কত লোক যে কত ধরনের মন্তব্য করেছেন, পজিটিভ মন্তব্য বেশি, যারা নাকি নেগেটিভ মন্তব্য করেছেন তাদের আমি এবার দেখার চেষ্টা করেছি লোকগুলিকে, ওগুলো সম্ভবত বট, কারণ ওখানে প্রায় দেখি লক করা, তাদের প্রোফাইল লক করা, আবার অনেকে দেখলাম রিসেন্ট করেছে, যাই করে কোনো সমস্যা নেই এতে আমার। কিন্তু আমি খালি একটা কথা বলি, এই যে জুলাই বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, তারা যে আমাকেও বলে, কিন্তু আমাকে, তারপরে আমাদের একটা গ্রুপ ছবি ছিল আমার, আনিস আলমগীরের এবং আব্দুল নূর তুষারের, সেখানে দেখলাম যে প্যারিস থেকে আবার উস্কানি দিচ্ছে পিনাকি ভট্টাচার্য যে এদেরকে এখনই গ্রেপ্তার করতে হবে, নাহলে দেশ থেকে উচ্ছন্নে যাবে। আমি খালি একটা কথা বলি যে জুলাই বাহিনী যারা আছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ, ভাই আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলার আগে আওয়ামী লীগের 15 বছর আপনারা কি করেছেন আর আমি কি করেছি, আমরা কি করেছি, তারা কি তালিকা নিয়ে বসেন, তারা কি তালিকা নিয়ে বসেন? কি রিস্ক নিয়ে, কি ঝুঁকি নিয়ে আমরা এই দেশে থেকে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছি, তাদের ভুলগুলি, তাদের অন্যায়গুলি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি, সেগুলো দেখেন। এখন ইউটিউব পাবেন, ওপেন আছে, লুকিয়ে রাখিনি, দেখেন, তারপরে কথা বলেন। জীবনে একদিনও আওয়ামী লীগ না করার পরে, বুড়ো হয়ে গেছি ভাই, একদিনও আওয়ামী লীগ না করার পরে যদি আপনাকে বলেন যে স্বৈরাচারের দোষর আর আপনারা সব হয়ে গেলেন জুলাই আন্দোলনকারী, আপনারা দেশ স্বাধীন করে ফেলেছেন, এরকম আমরা দেখেছি। কিন্তু সব আমলেই দেখা যায় এরকম কিছু ভুইফল লোক গজিয়ে আসে এবং তারা সবচেয়ে বড় বিপ্লবী হয়ে যায়। আওয়ামী লীগের আমলে দেখেছি অনেক লোক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে লাফালাফি করেছেন, কোথায় তারা এখন? আবার সময় পাল্টে গেলে এদেরও খুঁজে পাওয়া যাবে না, এদের গলায় সবচেয়ে সরম। আমাদের দেশটা এখন ওই দিকে যাচ্ছে, আমাদের দেশে পরমত সহিষ্ণুতা যেন হারিয়ে যাচ্ছে। কেন? আপনি একজনকে বলতে দেন, মুক্তিযোদ্ধারা তাদের বয়স কত, সব বয়স এক, দেখলাম একজন বয়স্ক মুক্তিযোদ্ধা তার গলা মধ্যে চাপা দিয়ে একটা ইয়াং ছেলে গলা চাপা দিয়ে ধরেছে। এই দৃশ্য দেখতে হবে আমাদের এই স্বাধীন দেশে। ওরা মুক্তিযোদ্ধা, ওরা জুলাই আন্দোলনকারী, এই লোকগুলো। এরপরেও যদি সরকার এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা না নেয়,
তাহলে এই সরকারের ব্যাপারে আমাদের হতাশা কিন্তু বাড়বে। আর একটা কথা বলি, এই দৃশ্য কিন্তু সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। সরকারের ইমেজটা কোথায় যে ঠেকেছে, সরকারের ইমেজ রক্ষার জন্য ওই শফিকুল আলম সাহেব কি বলেন তার উপর সরকারের ইমেজ নষ্ট হবে না, দুনিয়ার মানুষ কি বলে তার উপর সরকারের ইমেজ নির্ভর করবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।